নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আজকের দিনেও এফআইআই এবং ডিআইআই এদের কথা বলি, দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই এরাই 4,346 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং তার তুলনায় ডিআইআই এদের যে কেনাকাটা সেটা কমই রয়েছে। এই ডিআইআই আজকের দিনে এই 3,935 কোটি টাকা শেয়ার কিনেছে। তারপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, এই ডাও জোন্স দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটাও এই মুহূর্তে একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। তারপরে ইন্ডিয়ান এডিআর গুলো এইখানে দেখতেই পাচ্ছেন, এই যে উইপ্রো এডিআর এখানে প্রায় 7%-এর কাছাকাছি ক্র্যাশ দেখা যাচ্ছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে উইপ্রো কোম্পানিটা রয়েছে তার কোয়ার্টার 3 যে নাম্বার সেটা সামনে এসেছে এবং তারপরেই এত বড় পতন দেখা গেছে। তো চলুন আগে এডিআর গুলো দেখে নিই, তারপরে এর যে নাম্বার সেটাও দেখবো। তারপরে এই ইনফোসিসের এডিআর এটা 1.12% ডাউন। আইসিআইসিআই ব্যাংকের এডিআর সামান্য উঁচুতে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও সামান্য সবুজে দেখা যাচ্ছে। ডক্টর রেড্ডি ল্যাব 1.15% ডাউন। তারপরে এই যাত্রা অনলাইন এটাই 1.79% বাড়া রয়েছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কেমন পারফর্ম করছে, এই গিভ নিফটিতেও সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, এই 0.11% নিচের দিকেই রয়েছে। এই 25,700-র কাছাকাছি গিভ নিফটি চলছে। এরপরে চলুন দেখে নিই উইপ্রো শেয়ারটার ব্যাপারে। কোম্পানি আজকের দিনেই তার যে কোয়ার্টার 3 নাম্বার সেটা পেশ করেছে। প্রথমেই এটা বলে দিই, কোম্পানি একটা ডিভিডেন্ড দিতে চলেছে। প্রতি শেয়ার পিছু কোম্পানি 6 টাকা করে ডিভিডেন্ড দেবে এবং এই ডিভিডেন্ডের যে রেকর্ড ডেট সেটা কবে রাখা হয়েছে, এই জানুয়ারির 27 তারিখে রাখা হয়েছে এবং এই যে ডিভিডেন্ডটা এটা কবেকার মধ্যে পেমেন্ট করা হবে, এই ফেব্রুয়ারি 14, 2026-এর মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে। এবার কোম্পানির নাম্বার দেখবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারগুলো সব মিলিয়নে রয়েছে আর আমরা শুধু সংখ্যাটাই পড়বো। কোম্পানির টোটাল ইনকাম এই 2,33,000 এরকম থেকে বেড়ে হয়েছে 2,45,000-এর উপরে। এর আগের কোয়ার্টারে কত ছিল, 2,36,000। ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই বেশি এসেছে। সেরকমই খরচাও বেড়েছে 1,88,000, সেখান থেকে বেড়েই 2,04,000 এবং এর আগের কোয়ার্টারে ছিল 1,93,000। আর এই ইনকাম থেকে খরচা বাদ দিলে কি বেরোবে, এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কত এসেছে 41,339। এর আগের কোয়ার্টারে ছিল 42,824 এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 44,533। এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে। আর এই প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কেমন, এই 33,667, এইখান থেকে পড়ে হচ্ছে 31,450। এর আগের কোয়ার্টারে কত ছিল, এই 32,624। এইগুলো সব মিলিয়নে রয়েছে। মানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কিন্তু সামান্য ডাউন হয়েছে এবং মার্কেটে যে অনুমান ছিল দেখতে পাচ্ছেন সেটাকেও কিন্তু মিস করে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে আউটলুক সেটাও কিন্তু উইক, মানে দুর্বলের দিকে দিয়েছে। এর আগে দেখতে পেয়েছিলাম ইনফোসিসের যে নাম্বার সেটা মোটামুটি ছিল, কিন্তু স্ট্রং গাইডেন্সের পরে ভালো একটা তেজ দেখা গেছে। আর সেরকমই উইপ্রো এর নাম্বারটা মোটামুটি খারাপের দিকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্রোথের আউটলুক সেটাও কিন্তু ভালো নয়। কোম্পানি গ্রোথের আউটলুক কত দিচ্ছে পরবর্তী কোয়ার্টারের জন্য, এই জানুয়ারি মার্চ কোয়ার্টারের জন্য কোম্পানি যে আউটলুক সেটা দিচ্ছে এই 0 থেকে 2%। মানে কোম্পানি নিজেই বলছে তাদের যে বিজনেস সেটা খুব বেশি বাড়বে না। আর এই অ্যানালিস্ট এরা কিরকম কি গাইডেন্স আশা করছিল, এই 1 থেকে 3%, এবং সেখানে কোম্পানিটা যে গাইডেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে এই 0 থেকে 2%। কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই সিএনবিসি টিভি 18 পোল এদের যে অনুমান ছিল তার থেকে সামান্য নিচে এসেছে। তার সঙ্গে সঙ্গে এই যে এবিটা এটাও দেখতে পাচ্ছেন অনেকটা নিচে এসেছে। আর এই অপারেটিং মার্জিন এটাও কিন্তু মার্কেটের যে অনুমান সেটাকে মিস করেছে, মানে পূরণ করতে পারেনি। আর এরকম নাম্বারের পরে তার সঙ্গে সঙ্গে এরকম দুর্বল গাইডেন্সের পরে স্টকে পতন স্বাভাবিক। তো ইন্ডিয়ান মার্কেটে তো এটা বুঝতে বুঝতে সোমবার হয়ে যাবে। তবে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আমেরিকান মার্কেটে এই উইপ্রোর যে এডিআরটা রয়েছে সেখানে বড় পতন দেখা যাচ্ছে, প্রায় 7%-এর কাছাকাছি ডাউন। আর যদি এই উইপ্রো লিমিটেডের কথা বলি, কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই রিসেন্ট সময়ে বারবার এই 260 এই জায়গাটা থেকে ব্যাক করছে এবং এটাই কোম্পানির একটা স্ট্রং সাপোর্ট জোন। তো যদি এইখান থেকে এই 260 লেভেলটাকে ভেঙে দেয় তাহলে কিন্তু মোটামুটি 245 পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে শর্ট টার্মে। এর পরের কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরাও তার নাম্বার পেশ করেছে এবং এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরাই শুক্রবার করেই তাদের নাম্বার পেশ করে এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তার নাম্বার আসে। আর এটা একটা নিফটির বড় কোম্পানি এবং এইখানে যদি বড় কোনো মুভমেন্ট আসে সেটা কিন্তু বাজারকেও পরিচালিত করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালও অনেক বড় বড় কোম্পানির নাম্বার আসবে। কোম্পানির যদি রেজাল্টের কথা বলি, এই সেলস দেখতে পাচ্ছেন এই 2,39,986, এইখান থেকে বেড়ে 2,64,905 এবং কোয়ার্টারলিও বেশি, এইগুলো সব কোটিতে ফিগার রয়েছে। তারপরে এই অপারেটিং প্রফিট এটাও এই ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি দুই জায়গাতেই ইম্প্রুভ হয়েছে, এই 43, 45 এরকম থেকে বেড়ে হয়েছে 46-এর ঘরে। আর এই নেট প্রফিট এটা কেমন এসেছে 21,930 কোটি থেকে বেড়ে 22,290 কোটি এবং কোয়ার্টারলিও সামান্য ইম্প্রুভ হয়েছে। কোম্পানির এই কোয়ার্টার 3 যে রেভিনিউ সেটা 10% বেড়েছে এই ডিজিটালের দিকে
দিকে এবং তার সঙ্গে সঙ্গে এই অয়েল টু কেমিক্যাল বিজনেসে, তার সঙ্গে সঙ্গে অয়েল এবং গ্যাসের যে এক্সপ্লোরেশন এবং এই প্রোডাকশন বিজনেস, এখানে কিন্তু কিছুটা প্রেসার দেখা গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানির এই যে এবিটা মার্জিন, এখানে সামান্য প্রেসার দেখা গেছে। এই 18 ছিল, সেখান থেকে কমে হয়েছে 17.3, মানে 70 বেসিস পয়েন্ট কমেছে। কোম্পানির যদি এই সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখি, এই অয়েল টু কেমিক্যাল এইখানে দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ, এটা বেড়েছে 1,49,595 থেকে বেড়ে 1,62,095। এটা কোয়ার্টারলিও বাড়া। কিন্তু এই অয়েল অ্যান্ড গ্যাস এখানে পতন দেখা গেছে 6,370 কোটি থেকে পড়ে হয়েছে 5,833। এটা কোয়ার্টারলিও ডাউন। তারপরে এই রিটেল সেগমেন্ট, এখানে বিজনেস বেড়েছে এই 90,351 থেকে বেড়ে হয়েছে 97,912। এটাও কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। তারপরে এই ডিজিটাল সার্ভিস, এখানেও সামান্য বৃদ্ধি দেখা গেছে এই কোয়ার্টার অন কোয়ার্টার 43,617 থেকে বেড়ে 44,653। এবং ইয়ারলি ভালো জাম্প দেখিয়েছে 39,733 থেকে বেড়ে হয়েছে 44,653। আর যদি মার্কেটের অনুমানের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিটের অনুমান, সেটাকে কিন্তু কোম্পানি মিস করে গেছে, মানে পূরণ করতে পারেনি। কারণ কোম্পানি যে খরচা সেটা অতিরিক্ত হয়ে গেছে এবং এই ডিটেল সেগমেন্টে কিছুটা উইকনেস দেখা গেছে। তারপরের কোম্পানি টেক মাহিন্দ্রা লিমিটেড, এই কোম্পানির যদি নাম্বার দেখি, এখানে দেখতে পাচ্ছেন সব যে ফিগার সেগুলো সব মিলিয়নে রয়েছে। এই টোটাল ইনকাম কত হয়েছে 1,33,021 থেকে বেড়ে 1,43,715। কোয়ার্টারলিও বেশি এসেছে। তারপরে এই প্রফিট বিফোর ট্যাক্স 12,974 থেকে বেড়ে 15,051। এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে। তবে তার উপর ঘরে একটা দেখতে পাচ্ছেন এক্সেপশনাল আইটেম, এই 2724, এটাই নিউ লেবার কোডের জন্য অতিরিক্ত খরচা হয়েছে। আর যদি এই খরচাটা না হতো, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স এটা কিন্তু কোয়ার্টারলিও ভালো আসতো। আর কোম্পানির নেট প্রফিট কেমন এলো, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট আফটার ট্যাক্স, এটা কত এসেছে 11,186 কোটি। কোয়ার্টারলি তো ডাউন দেখাবেই এই এক্সেপশনাল আইটেমের কারণে, কিন্তু ইয়ারলি কোম্পানির যে প্রফিট সেটা জাম্প হয়েছে। এবং এই যে প্রফিট সেটা মার্কেটের যে পোল ছিল সেটাকে মিস করে গেছে। তবে এই রেভিনিউ এবং তার সঙ্গে সঙ্গে এই যে মার্জিন, সেগুলো মার্কেটের যে অনুমান সেটার তুলনায় ভালো এসেছে। এইখানে যদি রেভিনিউ এর কথা বলি, যেটা এসেছে 14,393 কোটি, সেখানে মার্কেটের অনুমান ছিল 14,209 কোটি, তো এইখানে বেশি। তারপরে এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা এসেছে 1,891 কোটি, মার্কেটের অনুমান ছিল 1,804 কোটি। তারপরে এই অপারেটিং মার্জিন, এটা অনুমানের তুলনায় ভালো, এই 12.7 তুলনায় এসেছে 13.1%। আর এই আইটি কোম্পানিগুলো কোথা থেকে বেশি ইনকাম করে, এই আমেরিকা থেকেই বেশি ইনকাম করে, মানে ডলারে ইনকাম হয়। তো সেই ডলারের যে রেভিনিউ গ্রোথ, সেটাও দেখতে পাচ্ছেন এই 1.5% বেড়েছে, এই $1,586 মিলিয়ন থেকে বেড়ে হয়েছে $1,610 মিলিয়ন। এর পরের কোম্পানি জিন্দাল শ লিমিটেড। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার তো ডাউন হয়েছে 5,271 থেকে পড়ে হয়েছে 4,943। কোয়ার্টারলি বৃদ্ধি দেখিয়েছে। তারপরে অপারেটিং প্রফিট 939 থেকে পড়ে 613, এখানে কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট দেখা গেছে। আর যদি এই নেট প্রফিটের কথা বলি, ইয়ারলি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হাফ হয়ে গেছে, এই 479 কোটি থেকে পড়ে হয়েছে 248 কোটি, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই বেশি। তো বলবো কোম্পানির নাম্বার এটা ইয়ারলি খুবই খারাপ এসেছে, কিন্তু কোয়ার্টারলি ভালো। তবে মার্কেট বেশিরভাগ সময় এই যে ইয়ারলি কম্প্যারিজন সেটাকে কিন্তু গুরুত্ব দেয়। তারপরে কোম্পানি টাটা টেকনোলজিস লিমিটেড, এই কোম্পানির যদি দেখেন এই যে সেলস এটা ভালো রয়েছে, দেখতে পাবেন 1317 থেকে বেড়ে 1365, এটাও কোয়ার্টারলি বেশি। তারপরে অপারেটিং প্রফিট এইটা যদি দেখেন, এখানে কিন্তু খুব বেশি পতন নেই, এই 234 কোটি থেকে পড়েছে 192 কোটি। কোয়ার্টারলি সামান্য ডাউন, কিন্তু এরপরে যদি নেট প্রফিট দেখেন, নেট প্রফিটে দেখতে পাচ্ছেন বড় ডাউনফল দেখা গেছে, এই 188 কোটি নেট প্রফিট পড়ে কত হয়েছে মাত্র 6 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 165 কোটি। আর দেখতে পাচ্ছেন এরকম যে 6 কোটির ঘরে মানে 10 কোটির কম প্রফিট, এটা কিন্তু এর আগে ছিল না। প্রফিট থাকতো দেখতে পাচ্ছেন এই 150-র উপরেই। তো কি কারণে এই নেট প্রফিট এত পড়ে গেল, সেই একই কারণ, একটা এই লেবার কোডের কারণে। এইখানে যদি দেখেন কোম্পানির যে খরচা হয়েছে, এই যে এক্সেপশনাল আইটেম রয়েছে, এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, স্ট্যাটুটরি ইম্প্যাক্ট অফ নিউ লেবার কোড। এইখানে কত খরচা হয়েছে, এই 139.68 কোটি। এবং তার সঙ্গে সঙ্গে এই দেখতে পাচ্ছেন কস্ট রিলেটেড টু বিজনেস কম্বিনেশন, এটা কত খরচা হয়েছে, এই 24 কোটি। সব মিলে 163 কোটির কাছাকাছি খরচা হয়েছে। তো যদি এই খরচাটা না হতো, দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টারে ছিলই না, তাহলে কোম্পানির এই প্রফিট কত গিয়ে দাঁড়াতো, তাও মোটামুটি যদি দেখেন প্রায় 170 কোটির কাছাকাছি গিয়েই কিন্তু দাঁড়াতো। মানে এমনিতে একটা নিউট্রাল রেজাল্ট এই কোম্পানি দেখিয়েছে। তারপরের কোম্পানি পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড, যদি কোম্পানির নাম্বারের কথা বলি, সলিড নাম্বার দেখিয়েছে। সেলস 1,057 কোটি থেকে বেড়ে 1,818 কোটি। কোয়ার্টারলি অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 126% বাড়া। নেট প্রফিট এই 18.7 কোটি থেকে বেড়ে হয়েছে এই 150 কোটি, এবং কোয়ার্টারলিও প্রায় ডবল হয়েছে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই ফাইন্যান্সিয়াল সেগমেন্টের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো, তার সঙ্গে সঙ্গে ব্যাংকের যে রেজাল্ট সেগুলো কিন্তু ভালো আসছে। এবং সামনের 1.5 থেকে 2 বছর এই যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন এনবিএফসি রয়েছে, তারা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তারপরের কোম্পানি হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড, কেমন নাম্বার এলো, এই কোম্পানিরও নাম্বার ভালো। এই সেলস ইয়ার অন ইয়ার 4% বেড়েছে।
1141 কোটি থেকে বেড়ে 1184 কোটি, কোয়ার্টারলিও বাড়া। এবিটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়া রয়েছে। নেট প্রফিট 141 কোটি থেকে 35% বেড়ে হয়েছে 192 কোটি, কোয়ার্টারলিও কোম্পানির নাম্বার ভালো। এরপরে একটি কোম্পানি পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড, কোম্পানির যে নাম্বার সেটা মার্কেট চলাকালীনই চলে এসেছিল এবং তারপরে পতনও এসেছে। যদি কোম্পানির নাম্বার দেখেন খুব একটা খারাপ দেখবেন না, নাম্বার মোটামুটি ভালো। এই সেলস ইয়ার অন ইয়ার 46% বেড়েছে, দেখতে পাচ্ছেন 5226, 6477 এবং তারপরে হচ্ছে 7636। এবিটা এটাও ইয়ার অন ইয়ার 34% বেড়েছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, এই 464 কোটি থেকে 36% বেড়েছে 630 কোটি। যদিও এখানে কোয়ার্টারলি সামান্য ডাউনফল দেখা গেছে, তো কোম্পানির যে নাম্বার ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু খুবই ভালো। তা সত্ত্বেও কোম্পানিটা পড়লো কেন? কারণ যদি কোম্পানির মার্জিন দেখি, এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু ডাউন হয়ে গেছে। এই ইয়ারলি দেখতে পাচ্ছেন 14% থেকে পড়ে হয়ে গেছে 13%, আর এর আগের কোয়ার্টারে কত ছিল? এই 16%। তো এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কি বোঝায়? যে কোম্পানি যতটা সেলস করছে তার কত পার্সেন্ট এই অপারেটিং প্রফিট হিসেবে তাদের কাছে আসছে, সেই যে পার্সেন্টেজটা সেটা কমেছে এবং তারপরে স্টকে পতন এসেছে। নাম্বার কিন্তু এমনিতে স্ট্রং এসেছে। তারপরে ফেডারেল ব্যাংক লিমিটেড, তো কোম্পানির নাম্বার এই সময় করে এসেছিল এবং তারপরে এখান থেকে আরো র্যালি দেখিয়েছে। তার আগে তো কোম্পানিটা তেজিতেই ছিল। নাম্বার কেমন এসেছে? এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 1% বাড়া, কোয়ার্টারলিও বৃদ্ধি দেখিয়েছে এবং নেট প্রফিট এই 951, 1023 এবং বর্তমানে 1125, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ডেটা সেগুলোও ভালো এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নেট ইন্টারেস্ট ইনকাম, এটা কোয়ার্টারলি 6.31% এবং ইয়ারলি 9.11% বেড়েছে। নেট ইন্টারেস্ট মার্জিন এটাও কোয়ার্টার অন কোয়ার্টার 12 বেসিস পয়েন্ট বেড়েছে। জিএনপিএ এবং এনএনপিএ এইগুলো সবই পড়েছে এবং কতটা পড়েছে দেখতে পাচ্ছেন, ডিকেডাল লো। তার সঙ্গে সঙ্গে ফান্ডিং কস্ট এটাও কোম্পানি কমিয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির লোন দেওয়ার যে পরিমাণ সেটাও দেখতে পাচ্ছেন বেড়েছে। এই কোয়ার্টার অন কোয়ার্টার 4.5% এবং ইয়ার অন ইয়ার 11%-এর কাছাকাছি। তার সঙ্গে সঙ্গে এই ব্যাংকের টাকা জমার যে পরিমাণ সেটাও বেড়েছে। এই কোয়ার্টার অন কোয়ার্টার 3% বেড়েছে এবং ইয়ার অন ইয়ার প্রায় 12%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এদের যে রেশিও সেটাও ইমপ্রুভ হয়েছে 32.07%, কোয়ার্টার অন কোয়ার্টার 106 বেসিস পয়েন্ট আপ এবং ইয়ার অন ইয়ার 191 বেসিস পয়েন্ট আপ। এবং কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা কত বেড়েছে? 18.86%। তার সঙ্গে সঙ্গে এই যে ফি ইনকাম সেটাও বেড়েছে। তারপরে এই কস্ট টু ইনকাম রেশিও এটা বেড়ে হয়েছে 54%-এর কাছাকাছি। তারপরে এই যে অ্যাসেট কোয়ালিটি এটাও শক্তিশালী হয়েছে। মানে বলবো সব দিক থেকেই কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ভালো এসেছে। এরপরে চলুন কিছু খবর কভার করা যাক। তো কি খবর যদি কথা বলি, কিছুদিন পরেই একটা রবিবার মার্কেট কিন্তু খোলা থাকবে এবং কিভাবে খোলা থাকবে, যেমন এরকম নর্মাল ট্রেডিং সেশন হয় সেভাবেই কিন্তু খোলা থাকবে। আর কোন রবিবারে খোলা থাকবে? অনেকেই ভুল করে বসবেন যে এই রবিবারে খোলা থাকবে। এই রবিবারে কিন্তু খোলা থাকছে না। কোন রবিবার খোলা থাকছে? এই ফেব্রুয়ারির 1 তারিখ যে রবিবার পড়ছে সেই দিন কিন্তু মার্কেট খোলা থাকছে। কি কারণে খোলা থাকছে? কারণ এই ফেব্রুয়ারির 1 তারিখে কি হয়? বাজেট ঘোষণা হয় এবং প্রতিবারই বাজেটের দিনে এই যে মার্কেট সেটা কিন্তু খোলা থাকে। কি কারণে খোলা থাকে? কারণ সেদিন মার্কেটে এই যে বাজেটের ইম্প্যাক্ট সেটা কিন্তু বোঝা যায়। তার সঙ্গে সঙ্গে এদিন প্রচুর টার্নওভারও কিন্তু হয় এবং সেই কারণে এই যে এনএসি এবং বিএসসি তারা মার্কেটকে খোলাও রাখে। বছরের যে কোনো দিন এই ফেব্রুয়ারি 1 তারিখ পড়লে এবং বাজেটে এই মার্কেট খোলা থাকে, সেটা শনিবারই হোক বা রবিবারই হোক। তবে একটা ক্লিয়ারিটির দরকার থাকে, মানে এই এক্সচেঞ্জগুলোকে ঘোষণা করতে হয় যে আমরা এই দিন মার্কেট খোলা রাখবো। কারণ কিছু প্রশ্ন চিহ্নও থাকে, যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন থাকে। এই কিছুদিন আগেকারই খবর, এই 8ই জানুয়ারি দেখতে পাচ্ছেন, উইল বিএসসি এনএসসি ওপেন অন সানডে ফেব্রুয়ারি 1, মানে বিভিন্ন মানুষের প্রশ্ন থাকে। সেই কারণে বিএসসি এবং এনএসসি এর এই সার্কুলার জারি করে দেয় এবং আজকের দিনে সেটা জারি করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই বাজেট 2026-এর জন্য এই বিএসসি এবং এনএসসি সেদিন কিন্তু মার্কেটকে খোলা রাখছে। মানে এই নর্মাল ট্রেডিং সেশনে আপনি যা কিছু করতে পারেন, এই ফেব্রুয়ারির 1 তারিখ রবিবারেও আপনি কিন্তু মার্কেটে সেই একই জিনিস করতে পারবেন এবং টাইমও সেম থাকবে। এই 9:30 থেকে এই 3:30 পর্যন্ত মার্কেট খোলা থাকবে এবং এই দিন মার্কেটে বড় ওঠাপড়াও কিন্তু দেখা যায়। তো বাজেটে যখন যেই সেক্টর নিয়ে ঘোষণা হবে সেই সেক্টরে বড় মুভমেন্ট আসবে এবং তার সঙ্গে সঙ্গে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, এইগুলোতে কিন্তু বড় বড় ওঠানামা দেখা যায়। তার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটি এটা কিন্তু সব থেকে বেশি ভোলেটাইল থাকে, আর এটাকেও মনে রাখবেন। তারপরে এই ডিফেন্স সেক্টর, এই ডিফেন্স সেক্টরের জন্য কিছু খবর আসছে। কি খবর আসছে দেখতে পাচ্ছেন, যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। কি রিপোর্ট? ইন্ডিয়া লিফট ডিফেন্স এফডিআই ক্যাপ টু 74%, ইজিং গ্লোবাল ইনভেস্টমেন্ট। তো এই গ্লোবাল ইনভেস্টমেন্ট এটা যাতে সহজ হয় সেই কারণের জন্যই আমাদের যে ভারত সরকার তারা এই ডিফেন্স সেগমেন্টে এফডিআইটির যে ইনভেস্টমেন্ট লিমিট সেটা বাড়িয়ে করতে পারে 74%। আর এই যে এফডিআই হয় না, এরা কিন্তু যে এফআইআই রয়েছে এদের থেকে অনেক বড় ইনভেস্টর। এই যে এফআইআই এরা তো অল্প দিনের জন্য মার্কেটে আসে,
মানে নিয়মিত বেচা কেনা করে, সেখানে কিন্তু এই যে এফডিআই এরা মার্কেটে আসে লং টার্মের জন্য, 10 বছর, 15 বছর, 20 বছর এরকম কিন্তু মার্কেটে থাকে। আর কিসের জন্য করা হতে পারে, যেটুকু রিপোর্ট সামনে আসছে দেখতে পাচ্ছেন এই ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এটাকে বাড়ানোর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্ট ওভারসিজ পার্টনার, মানে বিদেশি যে পার্টনার তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোর্সের মাধ্যমে সামনে এসেছে। এই সোর্সকে ইন্ডিকেট করছে দ্য গভর্নমেন্ট প্ল্যান্স টু রেজ দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ক্যাপ টু 74%। বর্তমানে কত রয়েছে, বর্তমানে এটা রয়েছে 49%। মানে বর্তমানে কিন্তু এই যে ফরেন প্লেয়াররা তারা এই ইন্ডিয়ার ডিফেন্স সেগমেন্টে 49%-এর বেশি অংশীদারিত্ব রাখতে পারে না। কেন পারে না? কারণ এই 49%-এর বেশি হয়ে যাওয়া মানেই, বা ধরুন এই 50%-এর বেশি হয়ে গেল, তাহলে তার মেজরিটি কাদের কাছে চলে গেল, এই ফরেনদের কাছে চলে গেল। এবং সেই কারণেই বর্তমানে যে ক্যাপ সেটা রয়েছে এই 49%, এবং এটাকে বাড়িয়েই এই 74%-এর কোটায় কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ইনভেস্টমেন্ট আসবে তার জন্য এই রুট কি রাখা হয়েছে, অটোমেটিক রুট। তো এই ইনভেস্টমেন্ট আসার জন্য দুখানা রুট থাকে, একটা হচ্ছে গভর্নমেন্ট রুট আর একটা হচ্ছে অটোমেটিক রুট। তো এই গভর্নমেন্ট রুটে গভর্নমেন্টের তরফ থেকে পারমিশন নিতে হয়, আর সেক্ষেত্রে যদি এই অটোমেটিক রুটের মাধ্যমে হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে কি হতে পারে দেখুন, যদি এরকম ঘোষণা হয় তাহলে তা ডিফেন্স সেক্টরের জন্য অবশ্যই ভালো, কারণ ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু যদি অন্যদিকে কথা বলি, অনেকে কিন্তু এটাকে অপোজ করবেন। কিসের জন্য? কারণ এই 74% পর্যন্ত ক্যাপ হয়ে যাওয়া মানে কোম্পানির যে মালিকানা সেটা কিন্তু এই বিদেশিদের হাতে চলে যাবে। এবং এই বিজেপি মানে বর্তমানে যে সরকার কেন্দ্রে রয়েছে তারাই ক্ষমতাতে আসার আগেই কিন্তু বলছিল যে তারা এই এফডিআই দের যে ইনভেস্টমেন্ট সেটার বিরুদ্ধে। এইখানে দেখতে পাচ্ছেন এই মার্চ 7, 2013 খবর। তো এই বিজেপি সরকার কবে এসেছে, 2014। তো তার আগেকার খবর কি খবর দেখতে পাচ্ছেন, উইল অপোজ এফডিআই টিল আওয়ার লাস্ট ব্রেথ। কারা বলেছে? এই বিজেপি বলেছে। তো এবার এটাই দেখার থাকবে যে এই রিপোর্ট সেটা সত্যি হয় কিনা। এরপরে যদি কথা বলি ইরানের ব্যাপারে, তো বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে যদি কথা বলি, এই যে ইরান তার সঙ্গে ইন্ডিয়ারও কিছু স্বার্থ জড়িয়ে রয়েছে। এইখানে কি রিপোর্ট দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া উড নট লিভ ইরান চাবাহার পোর্ট ওয়ার্কিং উইথ ইউএস ফর মিডিল পাথ সোর্সেস। মানে এটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। কি রিপোর্ট? যে ইন্ডিয়া এক্ষুনি এই যে ইরানের চাবাহার পোর্ট সেটা ছাড়বে না, এবং ইউএস এর সঙ্গে এই ব্যাপারে নেগোসিয়েশনও করবে। তো কি ব্যাপারটা হয়েছিল, এই ইরানের যে চাবাহার পোর্ট এটাকে অপারেট করার জন্য ইন্ডিয়া ইউএস এর তরফ থেকে ছাড় পেয়েছিল। তো এই আমেরিকা এই ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, কিন্তু এই চাবাহার পোর্টের জন্য এই ভারতকে এই যে আমেরিকা তারা ছাড় দিয়েছিল। তো কতদিন পর্যন্ত ছাড় দিয়েছিল? এই 2025 সালের 29 অক্টোবর তারা ছাড় দেয়, এবং এই যে টাইম সেটা ছিল এই 26 এপ্রিল 2026। তো বর্তমানে এই যে আমেরিকা বলছে ইরানের সঙ্গে ট্রেড করলে বা কোনো রকম সম্পর্ক রাখলে একটা অতিরিক্ত 25% ট্যারিফ বসিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এই যে ছাড়ের মেয়াদ সেটা কবে রয়েছে, 26 এপ্রিল, সেটাও কিন্তু এগিয়ে আসছে। তো এই ব্যাপারে এই যে ইন্ডিয়া তারাই আমেরিকার সঙ্গে কথাবার্তাও কিন্তু বলবে। তো যেটুকু সোর্সের মাধ্যমে সামনে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে চাবাহার পোর্ট এটা কোথায় রয়েছে, এই কান্ট্রি দেখতে পাচ্ছেন ইরানে রয়েছে। এবং কারা অপারেট করে থাকে, এই ইন্ডিয়া থ্রু ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড। আর ওন্ড বাই কি দেখতে পাচ্ছেন, ইরান থ্রু পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন। তো এটা একটা ইরানের পোর্ট যারা কিন্তু ইন্ডিয়াকে অপারেট করার জন্য একটা লং টার্ম চুক্তিও করেছে। তো এই ব্যবসার দিক থেকে যদি বলেন তাহলে কিন্তু একসময় এই যে ইরান তারা আমাদের ইন্ডিয়াকে অনেক হেল্পও করেছে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে আমেরিকা তারা কিছুটা ঠান্ডা হয়েছে, এবং কি বলা হচ্ছে, হোয়াট হ্যাপেন্স নেক্সট ইজ আপ টু ট্রাম্প। মানে এরপরে কি হতে পারে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই এই ডোনাল্ড ট্রাম্পের উপরে নির্ভর করছে। বর্তমানে যে পরিস্থিতি সেটা কিন্তু আগের থেকে কিছুটা ঠান্ডা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ক্রেমলিন মানে এই রাশিয়া তারা বলছে এই যে পুতিন তিনিও কিন্তু মিডিয়েটিং করছেন এই ইরানের সিচুয়েশনটা যাতে ঠান্ডা হয় সেই ব্যাপারে। আর এই ক্রুড অয়েলের মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল এখানে বড় মুভমেন্ট নেই। এই WTI ক্রুড 0.5% বাড়া, এবং ব্রেন্ট ক্রুড এটা 0.25%-এর কাছাকাছি বাড়া। তবে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি সেটা লাগাতার দুর্বল হচ্ছে। যদি দেখেন আজকের দিনে বড় জাম দেখিয়ে দিয়েছে, এই 90.75-এর কাছাকাছি পৌঁছে গেছে আজকের দিনেই। আর এই ক্রিপ্টো মার্কেট কি বলছে, বিটকয়েন 95,210-এ চলছে। তো এই বিটকয়েনও কিন্তু আস্তে আস্তে উপর দিকেই উঠছে। যদি এই এক মাসেও দেখেন প্রায় কিন্তু 11%-এর কাছাকাছি রিকভারি দেখিয়ে দিয়েছে। তবে এখনো টপ থেকে অনেকটাই পড়া। যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় 26-30% পর্যন্ত ডাউনে রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো এই যে ডাউ জোন্স সেটা তো ক্লোজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 0.61% নিচে ক্লোজ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এটাও নিউট্রাল ক্লোজ হয়েছে এই 14.63 পয়েন্ট নিচে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।